দক্ষিণ এশিয়ায় একটা নতুন যুদ্ধের দামামা বেজে উঠেছে আর এই যুদ্ধটা হচ্ছে দুই প্রতিবেশী দেশ পাকিস্তান আর আফগানিস্তানের মধ্যে। তো কি হচ্ছে আসলে, চলুন এ পুরো বিষয়টা একটু তলিয়ে দেখা যাক। শুরুটা হয়েছিল পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের একটা বেশ কঠোর ঘোষণার মধ্য দিয়ে, আর তার ওই একটামাত্র বক্তব্যই বলা যায় পুরো পরিস্থিতিটাকেই ওলটপালট করে দেয়। সূচনা হয় একটা পুরোদস্তুর যুদ্ধের। দিনটা ছিল ২০২৬ সালের ২৭ ফেব্রুয়ারি। ভোরের আলো ফোটারও আগে পাকিস্তান তাদের প্রতিবেশী আফগানিস্তানের বিরুদ্ধে একটা বিশাল সামরিক অভিযান শুরু করে। এই অপারেশনের সাংকেতিক নাম দেওয়া হয়েছিল অপারেশন গজব লিল হক। আর এই অপারেশনের অংশ হিসেবেই পাকিস্তানি বাহিনী কাবুল, কান্দাহার, এমনকি পাখতিয়ারের মতো গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে রাতভর বিমান হামলা চালায়। অনেক দিন ধরে যে সীমান্ত নিয়ে একটা বিরোধ চলছিল, সেটাই যেন একটা প্রকাশ্য যুদ্ধের রূপ নিল। এখন পাকিস্তান বলছে যে এই পদক্ষেপটা নেওয়া হয়েছে কারণ সীমান্ত জুড়ে বেশ কিছু হামলা হচ্ছিল, আর তাদের অভিযোগের আঙুলটা সরাসরি তালেবানদের আশ্রয় থাকা জঙ্গি গোষ্ঠীগুলোর দিকে। তো প্রশ্ন হল, সামরিক শক্তির দিক থেকে এই দুটো দেশ ঠিক কোথায় দাঁড়িয়ে? মানে কাগজে কলমে যদি দেখি, এই লড়াইটা কি আসলেই সমান সমান নাকি বেশ অসম? চলুন একবার দেখে নেওয়া যাক। দেখুন, প্রচলিত সামরিক শক্তির দিক থেকে যদি তুলনা করি, তাহলে পার্থক্যটা কিন্তু আকাশ-পাতাল। পাকিস্তানের সক্রিয় সৈন্য সংখ্যা, তাদের ট্যাঙ্কের বহর বা যুদ্ধবিমানের সংখ্যা সবকিছুই আফগানিস্তানের চেয়ে বহুগুণ বেশি। প্রথমবার দেখলে মনে হবে, আরে এটা তো একেবারে একপেশে লড়াই হতে যাচ্ছে। শুধু পাকিস্তানের বিমান বাহিনীর কথাই যদি ধরি, তাদের হাতে আছে প্রায় ১৪০০ বিমান। ভাবা যায়, এই অমনশন শক্তিটাই কিন্তু তাদেরকে আকাশে একছত্র আধিপত্য দিচ্ছে, আর যুদ্ধের গতিপথ কোন দিকে যাবে সেটাও অনেকাংশে ঠিক করে দিচ্ছে। শুধু আকাশপথেই নয়, স্থলেও একই অবস্থা। পাকিস্তানের হাতে আছে ৪,৫০০-এরও বেশি কামান, আর অন্যদিকে আফগানিস্তানের সেরকম কোনো গোছানো গোলন্দাজ বাহিনীই নেই। ফলে স্থলযুদ্ধেও তারা কিন্তু বেশ খানিকটা পিছিয়ে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? প্রচলিত সামরিক শক্তির প্রায় সব দিক থেকেই এটা একটা অসম লড়াই বলে মনে হচ্ছে, তাই না? আর এর সাথে যোগ করুন যে পাকিস্তান একটা পারমাণবিক শক্তিধর দেশ। এই একটা ফ্যাক্টর কিন্তু ব্যবধানটাকে আরও অনেক বড় করে তুলেছে, আর পুরো অঞ্চলের জন্যই এটা একটা নতুন সমীকরণ তৈরি করছে। কিন্তু এই গল্পের এখানেই শেষ নয়, একটা বিশাল টুইস্ট আছে। আর এই মোড়টা এসেছে এমন একটা জায়গা থেকে যা কেউ হয়তো ভাবতেও পারেনি, আর এটাই এই অসম যুদ্ধের পুরো সমীকরণটাকেই আরও জটিল করে তুলেছে। প্রশ্নটা তো আসেই যে আফগানিস্তানের যদি কোনো ফর্মাল সেনাবাহিনী নাই থাকে, তাহলে তালেবানদের হাতে এত আধুনিক অস্ত্রশস্ত্র এলো কোত্থেকে? এর উত্তরটা কিন্তু বেশ অবাক করার মতো, আর এর শেকড়টা লুকিয়েছে মাত্র কয়েক বছর আগের একটা ঘটনায়, যখন মার্কিন বাহিনী বেশ বিশৃঙ্খলভাবে আফগানিস্তান ছেড়ে চলে গিয়েছিল। $7.1 বিলিয়ন। হ্যাঁ, ঠিকই শুনছেন। ২০২১ সালে মার্কিন বাহিনী যখন আফগানিস্তান ছাড়ে, তখন তারা এই বিপুল পরিমাণ টাকার সামরিক সরঞ্জাম পেছনে ফেলে যায়। একবার ভাবুন, এই টাকা দিয়ে অনেক দেশের পুরো বছরের সামরিক বাজেট চলে যায়। আর এটাই তো ইতিহাসের সবচেয়ে বড় পরিহাস, তাই না? যে বিপুল অস্ত্রভাণ্ডার তৈরি করা হয়েছিল আগের আফগান সরকারের জন্য, আজ সেটাই হয়ে দাঁড়িয়েছে তালেবানের ক্ষমতার মূল ভিত্তি। তার মানেটা কি? এর মানে হল, পাকিস্তান এখন সেই সব আধুনিক আমেরিকান অস্ত্রের মুখোমুখি হচ্ছে যা তৈরিতে একসময় তারা নিজেরাই সাহায্য করেছিল, আর আজ সেই একই অস্ত্র ব্যবহার করছে তালেবানের মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠীগুলো, খোদ পাকিস্তানের বিরুদ্ধেই। কি অদ্ভুত এক পরিস্থিতি! এবার চলুন একটু ইতিহাসের পাতা ওল্টানো যাক। আফগানিস্তানকে কেন সাম্রাজ্যের সমাধিক্ষেত্র বা গ্রেভিয়ার্ড অফ এম্পায়ার্স বলা হয়? মনে হচ্ছে এই নতুন সংঘাত যেন সেই পুরনো ইতিহাসেরই একটা নতুন অধ্যায় লিখতে চলেছে। ইতিহাস কিন্তু বারবার আমাদের এটাই দেখিয়েছে যে আফগানিস্তানের ওই দুর্গম ভূখণ্ডে শুধু বিপুল সামরিক শক্তি দিয়ে চূড়ান্ত জয় পাওয়া প্রায় অসম্ভব। সোভিয়েত ইউনিয়নের মতো পরাশক্তি হোক বা মার্কিন যুক্তরাষ্ট্র আর তাদের নেটো বাহিনী, কাউকেই শেষ পর্যন্ত টিকতে দেয়া হয়নি। সবাইকেই একসময় পিছু হটতে হয়েছে। আর এটাই সবচেয়ে বড় প্রশ্নটা তুলে ধরে, পাকিস্তানের যে প্রচলিত সামরিক শক্তি, সেটা কি ওই একই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য যথেষ্ট, যে চ্যালেঞ্জের মুখে বিশ্বের দুইটা পরাশক্তিকে হার মানতে হয়েছিল? দেখুন, এই যুদ্ধটা কিন্তু বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, এর পেছনের প্রেক্ষাপটটা আরও বড়। এটা আসলে এই অঞ্চলের শক্তির ভারসাম্যে যে একটা বড় পরিবর্তন আসছে, তারই একটা অংশ। আর এই পরিবর্তনটা কিন্তু যুদ্ধ শুরু হওয়ার অনেক আগে থেকেই চলছিল। এই যুদ্ধ শুরু হওয়ার আগেও কিন্তু পাকিস্তানের অবস্থা খুব একটা ভালো ছিল না। অর্থনৈতিক সংকট, দেশের ভেতরের অস্থিরতা, এইসবের কারণে বিশ্বজুড়ে সামরিক র্যাঙ্কিংয়ে তাদের অবস্থান হু হু করে নিচে নামছিল।
এটা তাদের একটা গভীর দুর্বলতার দিকেই ইঙ্গিত করে। ভাবুন তো, মাত্র কয়েক বছরের র্যাঙ্কিংয়ে 7 নম্বর থেকে সোজা 14 নম্বরে নেমে আসা, এটা কিন্তু ছোটখাটো কোনো ব্যাপার নয়। আর ঠিক যখন পাকিস্তান এইভাবে ধুঁকছে, তখন অন্যদিকে ইন্দোনেশিয়ার মতো দেশগুলো র্যাঙ্কিংয়ে তাদের টপকে যাচ্ছে। ইসরায়েলও ক্রমশ শক্তিশালী হচ্ছে। এই যে ওঠা নামা, এটাই কিন্তু পুরো অঞ্চলের স্ট্র্যাটেজিক ম্যাপটাকেই নতুন করে এঁকে দিচ্ছে। তো সব মিলিয়ে মূল কথাটা কি? মূল কথাটা হলো, পাকিস্তান এমন একটা সময়ে এই নতুন আর বিপদ্রস্বী যুদ্ধে জড়িয়ে পড়েছে, যখন এই অঞ্চলে তাদের সামরিক শক্তি তুলনামূলকভাবে সবচেয়ে দুর্বল পর্যায়ে রয়েছে। এটা এমন একটা দেশের জন্য অমছন ঝুঁকির ব্যাপার, যারা কিনা নিজেদের কৌশলগত অবস্থান হারানোর ভয়ে এমনিতেই জর্জরিত। তাহলে শেষ পর্যন্ত একটা প্রশ্ন থেকেই যায়, 21 শতকে এসে সামরিক শক্তি বলতে আসলে কি বোঝায়? অত্যাধুনিক যুদ্ধ বিমান আর পারমাণবিক বোমা, নাকি একটা দীর্ঘ অপ্রচলিত যুদ্ধ চালিয়ে যাওয়ার ক্ষমতা? এই সংঘাতের ফলাফল হয়তো এই প্রশ্নের উত্তরটা আমাদের নতুন করে ভাবতে বাধ্য করবে।